বর্তমানে ত্রিপুরায় ক্রিমিনাল কেসে পানিশমেন্টের পার্সেন্টেজ কত? উত্তর 2024 ইংরেজি সনের তথ্য মতে ত্রিপুরায় ক্রিমিনাল কেসে পানিশমেন্টের শতকরা হার 29.80%। 8-0। প্রশ্ন 2, পানিশমেন্টের হার বৃদ্ধির লক্ষ্যে আরক্ষা দপ্তরের প্রত্যেক থানাগুলোতে স্পেশাল প্রসিকিউশন সেল করার কোন পরিকল্পনা রয়েছে? উত্তর, বর্তমানে আরক্ষা দপ্তরের প্রত্যেক থানাতে স্পেশাল প্রসিকিউশন সেল গঠন করার কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই। রাজ্যে ক্রিমিনাল কেসে পানিশমেন্টের হার বৃদ্ধি করতে প্যারিয়ারি অফিস এবং পুলিশ কোর্টের সহায়তায় কোর্টে বিচারাধীন কেসগুলোর উপর নিরন্তর নজরদারি রাখা হয়। Sir, according to National Judicial Data Grid NJDG, criminal এবং civil 60.8% স্যার আমাদের ডিসপোজাল, এবং সুপ্রিম কোর্টে according to last today's data, Supreme Court last year, sir, out of 55,453 cases, Supreme Court 3,463 civil, 1,990 cases in criminal disposal. Sir, fantastic disposal. এখানে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রী উনি আজ থেকে আমার মনে হয় 1 বছর আগে বলেছিল যে ইনক্রিজ করা হবে। এখানে যে 29% বলেছে তার মধ্যে স্যার ড্রাগ এডিক্টেড এই সেই চক্কর এগুলি পানিশমেন্ট। অ্যাকচুয়ালি মার্ডার, রেপ এবং বিভিন্নভাবে বড় বড় ক্রাইমের বিচারটা দীর্ঘায়িত হচ্ছে। আর মুখ্যমন্ত্রী মহোদয় বলেছিলেন যে এখন যেভাবে বলছেন উনি তো সুন্দরভাবে বলেন, আমরাও শুনি, কিন্তু কাজটা কতদূর হচ্ছে আমি জানি না। আমি সেটা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী গত 16ই জানুয়ারি আমাদের ত্রিপুরা টাইম ড্যাক্স 16 জানুয়ারি চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ উনি বলেছেন যে আমরা এই আধুনিকরণ করছি, এই করছি, সেই করছি। এটা আমার কাছে উনি যে বলেছেন, কিন্তু বক্তব্য অনুসারে এই যে থানাগুলিতে নামমাত্র একটা এনকোয়ারির একটা স্পেশাল ব্রাঞ্চ আছে, কোনো কিছু হয় না। আর স্যার, বাহুবলী একটা সিনেমা দেখেছি, খুব ভালো, এটা সাউথে হয়েছে, কিন্তু ত্রিপুরাতে বাহুবলী বেড়ে গেছে। আমি মুখ্যমন্ত্রী মহোদয়কে ওই বাইক বাহিনী একটু চেক দেওয়ার জন্য ধন্যবাদ জানাই, কিন্তু বাহুবলীর জন্য আমি ধন্যবাদ জানাতে পারছি না। দিন দিন বাহুবলী বাড়ছে। আমি একটা বলি, আপনার জায়গাটা আসছি স্যার, এটা রিলেভেন্ট। ওই ট্রেজারিগঞ্জের থেকে যখন তার লক্ষ্মী পাঞ্জালি করে, আপনি লক্ষ্মী পাঞ্জালির সময় কিছু বলেন, আপনি আমাদের বলতে হবে এগুলি কি স্যার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং বিভিন্ন ওনার স্টেটমেন্ট, এগুলিকে আপনি কি ইগনোর করেন? সাপ্লিমেন্টারি কি? সাপ্লিমেন্টারি হলো ক্রাইম রেট বৃদ্ধি করার জন্য, মানে ক্রাইম এগেইনস্ট ওমেন, ক্রাইম আপনার মার্ডার কেস, রেপ কেস, এগুলিকে দ্রুত পানিশমেন্ট দেওয়ার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? ওকে, ঠিক আছে। এই যে ব্যবস্থা নেওয়াটা, গোপাল বাবু, মাননীয় গোপাল বাবু, ব্যবস্থা নেবে তো তদন্ত কমিটি, পুলিশ, প্রশাসন সকলে মিলে, ঠিক আছে কিনা? নিশ্চয় তো মুখ্যমন্ত্রী বলেছেন, পার্সেন্টেজ বাড়বে কিনা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন এর বিষয়ে কি? আমি পক্ষপাতি করলাম কোথায়? একটা 5টা সেকেন্ড দিয়েছেন, পক্ষপাতি করলেন কি স্যার? আপনি দেখি হয় এটা, আপনি কি যেতে পারেন একটা পলিটিক্যাল পার্টির মিটিং এ
মুখ্যমন্ত্রীর বাসভবনে আপনাকে দেখেছি, আমার কাছে পত্রিকা আছে। পারুন না, আপনি যেতে পারেন? আমি জানি না। না, আপনি জানেন না মানে? আমি জানি না। আপনি নিরাপত্তা না, 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 না। আপনার ছিল ক্রাইম রেট বাড়বে কিনা? আরে সরি আমার বক্তব্য হলো পানিশমেন্ট বাড়বে কিনা? আপনি নিরপেক্ষ নন। আমি বলছি মুখ্যমন্ত্রী আশ্বস্ত করুন যে কি করতেছে পানিশমেন্ট বাড়বে কিনা? ওকে, স্যার, ওনার পাশে যে দুজন মেম্বার আছে ওনার দলে, তাদের জিজ্ঞাসা করুন না যে উনি কি সাপ্লিমেন্টারি কিছু করেছে, আপনি প্রশ্ন কি করছেন। করছে। আরে দূর তো এসব। আরে আপনি ইংলিশে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তী কথা চলে যাবো। বলবেন? বলবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক গোপাল রায় মহোদয় সন্দেহ প্রকাশ করছেন যে আমার জানা নেই কনভিকশন হচ্ছে না হচ্ছে। ওই মাঝখানে একটা কথা হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক কি, এয়ার স্ট্রাইক কি। যিনি প্রশ্ন করেছেন পরবর্তী সময়ে কি বলছিলেন, এখন থেকে এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক যখন হবে ওনাকে নিয়ে যাবে, নিয়ে আর্মি এবং এয়ারফোর্সের ওরা ওখানে রেখে আসবে। আমি ভাবছি এখন থেকে আপনাকে বারবার ডাকবো এবং নিয়ে যাবো, কোথায় কোথায় কত কনভিকশন হলো করতে, তো আপনি নিজে ওকে নিশ্চয়ই নিয়ে যাবেন। আমার কাছে যা রিপোর্ট আছে যে বিগত 3 বছরে যে মামলা এখন নথিভুক্ত হয়েছে, ডেকেটি, রবারি, বার্গলারি, থ্যাফট, মার্ডার, হার্ট অ্যান্ড অ্যাসাল্ট, রাইটিং, কিডন্যাপিং, ফিমেল, ডাউরি ডেথ, RTA, আদার মিসেলিনিয়াস। 2022-এ 4,532, 2023-এ 5,002, 2024-এ 4,000 এবং নথিভুক্ত মামলার যে সংখ্যা এখানে আমি বললাম সেই অনুযায়ী চার্জশিট ফাইল হয়েছে 3,548 এবং ফাইনাল রিপোর্ট 892, তদন্ত মামলা 92, মামলার বিচার কনভিকশন হয়েছে 650 এবং সাজাপ্রাপ্ত অপরাধীর সংখ্যা টোটাল 22-23-24 1,596। এই যে পরিসংখ্যানটা আমি দিলাম তাতে করে 2022 ও 23 সনের তুলনায় 2024 সনে এই যে কনভিকশনের হার সুস্পষ্টভাবে যে বৃদ্ধি পেয়েছে সেটা বোঝা যায়। এবং 22 সনের তুলনায় 24 সনে আমরা কনভিকশনের হার 20% এখানে বেড়েছে এবং 2023 সনের তুলনায় 2024 সনে 21% বৃদ্ধি পেয়েছে। আর আপনি একটা প্রশ্ন এখানে করেছিলেন যে স্পেশাল প্রসিকিউশন সেল সম্পর্কে। আপনি নিশ্চয়ই জানেন যে এর মধ্যে যে আমাদের একটা আইন পাস হয়েছে যে প্রসিকিউশন যাতে আরো শক্ত করা যায়, যাতে করে ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023, যার জন্য আমাকে গুয়াহাটিতে যেতে হয়েছিল। এই বিষয়ে আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব সেখানে ছিলেন, সমস্ত মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে আমিও এই বিষয়ে ত্রিপুরাতে কি কি আমরা করেছি তার বিস্তারিত তথ্য সেখানে আমার দিতে হয়েছে। তো এর জন্য আমাদের এখানে যাতে এই ধারাগুলো সুষ্ঠু প্রয়োগ করা যায়, 8টি জেলার মধ্যে আমরা ডেপুটি ডাইরেক্টর অফ প্রসিকিউশন অফিস আমরা গঠন করছি। এর মধ্যে 70টি বিভিন্ন ক্যাটাগরিতে আমরা যে কত মানে কনসার্ন এই বিষয়ে প্রসিকিউশন যাতে প্রপারলি হয় তার জন্য 70টা পোস্ট আমরা অলরেডি ক্রিয়েট করেছি। ডেপুটি ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অফিস সুপারিনটেন্ডেন্ট, হেড ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, রেকর্ড কিপার, লাইব্রেরিয়ান, রুকি। এবং আমরা চাই যে প্রসিকিউশনটা প্রপারলি হোক। এতদিন ধরে এগুলো ছিল না। না অলরেডি তো আমরা অ্যাডভার্টাইজমেন্টও করছি, অলরেডি অ্যাডভার্টাইজমেন্টও করা হয়েছে। তো সেশন ট্রায়াল মামলাগুলো অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এবং জেলা ও দায়রা আরো কি দেবেন আপনি, যেটা আমি উত্তর আমি বলেছিলাম যে পেরবি যে একজন আছে আমাদের প্রতিটি থানা, যাতে অ্যাসিস্ট্যান্ট এপি টিপি তাদেরকে যেন সবসময় যোগাযোগ রাখে এবং জেলা ও দায়রা বিচার থেকে মামলা পরিচালনার সহায়তা করার জন্য এই পেরবি অফিসার কিন্তু আমরা নিযুক্ত করেছি প্রতিটি থানায়।
আমাদের তরফ থেকে তো আমরা চেষ্টা করছি যাতে কনভিকশন পাবে, এবং সেইভাবে কিন্তু আমি যা বললাম তাতে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আমরা অনেক মানে এখানে সাজার বিষয় বলছেন, কনভিকশনের কথা বলছেন, সেই বিষয়গুলো কিন্তু সুস্পষ্ট। একজন মাননীয় মুখ্যমন্ত্রী বাড়িতে চা পানের আমন্ত্রণ যাওয়াটা নিশ্চয়ই স্পিকারের পক্ষে গর্বিত কাজ নয়। প্লিজ প্লিজ পরবর্তী প্রশ্নকর্তা শ্রী মানব দেববর্মা মহোদয়। Admitted question number star কত নম্বর? 88 star 88. ডাবল এইট এইট। আজকাল মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় গোপাল প্রস্তাব যেটা বলছেন না, আজকাল তো একটা সমস্যা, কোথাও আপনি গেলেন হঠাৎ করে বললেন স্যার একটা ফটো তুলুন, কে লোকটা চিনিও নাই, ফটো তুলে এরপর দেখা যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে গোল করে বলে আরে একটা এরকম, মানে আমি জানি না আমার মনে নেই কি বিষয়। আমি বলছি কনভিক্টেড কিনা এগুলো তো এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে এবং এগুলো হয়। আমি কি প্রথমে আমার সাথে ফটো তুলতে গেলে আগে তোমার সার্টিফিকেট নিয়ে আসো, তোমার সিবিআই রিপোর্ট নিয়ে আসো, এসপি রিপোর্ট নিয়ে আসো, লোকাল থানার রিপোর্ট নিয়ে আসো, কারোর বাড়িতে গেলে আগে বলতে জিজ্ঞেস করতে হবে আপনার বাড়িতে কোনো কেস আছে কিনা, কনভিক্টেড কিনা। তো মুশকিল, দেখা গেল যে কনভিক্টেড তার ভাইয়ের সাথে আমার ভালো রিলেশন, তার সাথে কোনো সমস্যা, আমাকে নিমন্ত্রণ করেছে। কাজে এগুলো নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি যথেষ্ট সচেতন বিষয়ে আমি আপনার বাড়িতে চা খেতে যাবো। সবাই চা পানে আপনি ওনার বাড়িতে যায় না সমস্ত ডেলিতে উঠেছে, অসুস্থ হয়ে গেল। যদি উঠে তাকে কি হলো, কি করা হয়েছে? অসুস্থ কে বলল? আপনার বাড়িতে যেতে পারবে, আপনার বাড়িতে যেতে পারবে, কে বলছে যেতে পারবে? স্পিকার মুখ্যমন্ত্রী বাড়িতে যেতে পারবে না, কোন জায়গায় যাবে? অবশ্যই। আর অসুস্থ বলছে না, যে কোনো বাড়িতে যেতে সমস্ত পারবে। পত্রিকাতে হলো। কি হলো? আরে বলছে তো যেতে পারবে। তাহলে বলুন চা পানে আপনার তাহলে কি হলো? বলুন যে পত্রিকাগুলো অসুস্থ। আরে পূজাপতি কি বলছেন? আমি বলছি যেতে পারবে। তাহলে আরে যেতে পারেন অবশ্যই, প্লিজ 100 বার যাবেন, কিন্তু আপনার বাড়িতে যেতে পারবে। কিন্তু স্পিকার যেতে পারবে না, এই কথাই শুনলাম। এভাবে বলে দেবেন না। উপর উঠেছে পত্রিকার কথা বলিনি তো, 100 বার যাবে। 100 বার, আমি তো বলছি যাবেন চা পানে আপনি। তাহলে প্রশ্ন হলো, আপনি গেলেন কেন? ছবিতে পরদিন খবর বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে কোনো মেম্বার, এক্স মেম্বার, যে কোনো বাড়িতে হয় না যেতে পারে। কোনো প্রতিবাদ হয়নি। কিসের প্রতিবাদ এটা? আরে প্রতিবাদ চা পানে এমন যেতে পারে এছাড়াও ঠিক আছে, কিন্তু পত্রিকাতে উঠেছে, তাহলে আপনি পত্রিকাতে প্রিভিলেজ করুন। তাহলে পত্রিকার কথা বলিনি, উনি বলছে না সাহস থাকলে প্রিভিলেজ করুন। কিসের প্রিভিলেজ? সাহস পেয়ে আমি বলছি যাবে তো, যাবে। দেখেছি তো। স্পিকার বারবার যাবে। না না কি মিটিং? মিটিং না, চা খেতে দেখলাম, যাবে না। মিটিং সবাইকে কে বলছে যে? ডেকেছে, এইসব ছাড়েন, ছাড়েন। সবাইকে আর ডেকেছে। আমরা এত উস্কি দিয়ে পত্রিকার সাথে ডিফারেন্স করানো যাবে না তো। এই যে শুনুন, প্রভোগ করবেন না, আপনার প্রভোগে আমরা যাচ্ছি না। আপনারা যা বলবেন ঠিক উল্টোটা করবো, আপনারা যা করবেন ঠিক উল্টোটা। যখন আমরা ঠিক পথে চলি, যখন আপনার সাজেশন শুনবো মনে করবো যে ভুল করছি, ঠিক উল্টোটা করবো। মাননীয় ভাই, মানব কোশ্চেন হচ্ছে যাবো না, কে দেবেন? মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, খালি বিভ্রান্তি বলুন আলোচনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী মানব দেববর্মা মহোদয়ের যে প্রশ্ন 1, আগরতলা গারবদি মেইন রোড থেকে মধুসর্দার পাড়া হয়ে গারবাদি গোলাঘাটি পিডব্লিউডি রোড পর্যন্ত মেটালিং ও কার্পেটিং করার দপ্তরের কোনো পরিকল্পনা আছে? উত্তর হচ্ছে আগরতলা গাবর্দি মেইন রোড থেকে মধুসর্দার পাড়া হয়ে গাবর্দি গোলাঘাটি পিডব্লিউডি রোড পর্যন্ত মেটালিং ও কার্পেটিং করার
পরিকল্পনা বর্তমানে নেই। প্রশ্ন 2 হচ্ছে থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়। উত্তর হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তরের সাপেক্ষে এই প্রশ্ন আসে। গাউন থেকে গোলাঘাটি যাওয়ার রাস্তা প্রায় 8 কিলোমিটার হবে। গাউন পাড়া থেকে মোটরসাইকেল পাড়া হয়ে গেলে আরো প্রায় 2 কিলোমিটার কমে যাবে রাস্তা। তাই ওই এলাকার মানুষ ওই রাস্তা দিয়ে বাজারে যাতায়াত করে। তাই এই জনগণের এই এলাকার জনগণের স্বার্থে মধুসূদন পাড়া হয়ে যদি মেটালি কাটিং করা হয় তো এলাকার মানুষের সুবিধা হবে। তাই মাননীয় স্পিকার মহোদয়, আপনার মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাচ্ছি যাতে এই রাস্তাকে অতি সত্ত্বর যাতায়াত করা হয়। সাপ্লিমেন্টারি স্যার, যেহেতু মেইন রোডের কথায় হয়েছে, আমবাসা গঙ্গানগর মেইন রোড টু চাম্পারাইপাড়া পিডব্লিউডি রোড, এখানে কিছুটা পিডব্লিউডি অংশ রোড, এটা কিন্তু মেনটেনেন্স করা হয়। কিন্তু স্যার একটা আমি বলতে চাই, চাকমা বেশি গত বছর 2023 বিধানসভা লোকসভাতেও পুরাটা বেশি ভোট বয়কট করা হয়েছে রাস্তার ব্যাপারে। কারণ চাম্পাড়াই থেকে মালদা পাড়া এটা বর্ডার রোড, কিন্তু আমরা বারে বারে এটা ডিএম এর কাছে আমি বর্ডার করেও মিটিং এ কতবার আমি উদ্বোধন করেছিলাম, কিন্তু এর মধ্যেও এখানে একটা ফান্ড এখানে এখনো এই রাস্তাটা কোনো করা হয়নি। তো এই মাননীয় স্পিকার তরফ থেকে আমি চিফ মিনিস্টারের কাছে এটা অনুরোধ করতে চাই, শীঘ্রই এই রাস্তাটা যদি করলে খুব ভালো হবে। কারণ বৃষ্টির সময় এই বর্ডার রোডটা কোনো রকম একটা রিক্স সোলিংও কোনো প্রমাণ নেই আজ পর্যন্ত, ঠিক আছে, কাঁচা রাস্তার মতন হয়ে গেছে। তো বর্ডার রোড বিএসএফ জওয়ানরা বা সব এখানে পুরাটা বেশি এই রাস্তার উপর নির্ভরশীল। তাই এই কারণে এই অনুরোধ আমি জানাই। ঠিক আছে, সময় একদম শেষ, উত্তরটা দিয়ে শেষ হয়ে যাবে। আমি অধ্যক্ষ মহোদয়, বিধায়ক যে বিষয়টা বলেছেন, আমি আরো বেশি এটার মধ্যে আমি অ্যাড্রেস করবো না। তো আমার কাছে যা রিপোর্ট আছে, বর্তমানে মধু সর্দার পাড়ার বাসিন্দাগণ গোলাঘাটি, গাবর্দি, গজেন্দ্রনগর হয়ে যে গাবর্দি বাজার এবং টাকারতলা যাওয়ার আসা যাওয়ার যে রাস্তা, তার মূল দৈর্ঘ্য হচ্ছে 2.80 কিলোমিটার। সেখানে আগরতলা গাবর্দি মেইন রোড থেকে মধু সর্দার পাড়া হয়ে গাবর্দি, গোলাঘাটি, পিডব্লিউডি রোড পর্যন্ত ব্রিক্সটোল রাস্তাটি জম্পুইজলা ব্লকের অন্তর্গত পিকুয়াজলা কাউন্সিল বিসি, যার অধীনে তার আছে, সে তার দৈর্ঘ্য হচ্ছে 1.50 কিলোমিটার এবং গড় প্রশস্ততা হচ্ছে 2.80 মিটার। এই রাস্তাটি তৈরি করা হলে মধু সর্দার পাড়ার বাসিন্দাগণ, আপনি যেটা বলেছেন, আগরতলা গাবর্দি প্রধান সড়কের সঙ্গে এবং গাবর্দি বাজারের সঙ্গে যোগাযোগ সহজ, প্রয়োজনীয় ডিপিআর তৈরি সহ ডিপিআর এর অনুমোদন এবং জমি যদি পাওয়া যায় নিশ্চয়ই এটা হাতে। মাননীয় বিধায়িকা যেটা বললেন, আপনি এর আগেও আমি দেখেছিলাম, আপনি নিশ্চয়ই জানেন। আবার আপনাকে ডাকবো, স্পেসিফিক যে বিষয়টা বললেন, আমি একদম ইনস্ট্যান্টলি আমি বিষয়টা নিয়ে কথা বলবো এবং ডাকবো। এখন প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নোত্তর মৌখিক ভাবে দেওয়া সম্ভব হয়নি, সেগুলো সব তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলো উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগের মানববন্ধনকে অনুরোধ করছি। অধ্যক্ষ মহোদয়, আপনার বছরে আপনার মাধ্যমে এই হাউসের মাননীয়, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী সহ ট্রেজারি বেঞ্চ সকল সভ্যদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং আমার মনে হয় আজকের মধ্যে এটা ইন্টারভিউ করা দরকার। ভেরি রিসেন্টলি গত 20 তারিখে জাস্টিস অরিন্দম লোধ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে একটা অর্ডার দিয়েছেন যে 28 কোটি টাকা এসকালেশন প্রাইস এই কোম্পানিকে দেওয়ার জন্য, রাম কৃপাল সিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড কোম্পানি দেওয়ার জন্য, এবং বলেছেন
20 তারিখ অর্ডার দিয়ে বলছেন this 28 crores is to be paid within next 5 days, that is by 25th of this month. Up to 24. এই খবর পাওয়ার পর জাস্টিস অরিন্দম লোধ ইজ রিটায়ারিং টুমরো, কালকে রিটায়ার করছে। প্লিজ, এখন কথা হচ্ছে সবটা প্রসিডিংস হয়েছে আমার চেম্বারে। কেস ছিল কোনটা? মাননীয় প্রাক্তন আইনমন্ত্রী বুঝবেন, WPC কেস নম্বর 471/2023। এটার মধ্যে কি রিলিফ চাইছিল? as to why a group of members shall not be issued directing Resolution number 2 to constitute a special investigation team, Act number special investigation team, যেটা পরবর্তী সময় গঠিত হয়েছে, investigating the matter of financial irregularity in procurement of the high mass LED flight rated MBBS children and connected decision. Number 1. Number 2 হচ্ছে as to why a group of members shall not be issued directing a fresh election to be conducted to the TCA and Apex Council for the Tribunal Cricket Association. খুব ভালোতে এই যে কেসটা 2023 স্টার্ট হয়েছে, এটা বারংবার পার্ট হার করে খুব ভালোতে এত এই একটা কেস এত দিন ধরে পার্ট হার হয় না। যাই হোক, এই পার্ট হারের সঙ্গে ইন দ্য মিন টাইম আমাদের হাইকোর্টের চিফ জাস্টিস অলরেডি একটা আরবিট্রেশন আরবিট্রেটর নিয়োগ করেছিলেন 2024 সালে, ইফ আই এম নট রং, 2024 সালে। হ্যাঁ, এখন এই আরবিট্রেশনটা ইজ লাইং বিফোর দ্য কম্পিটেন্ট অথরিটি। এটাকে এই যে দুটো প্লি, এটাকে উনি ডিসপোজ করতে গিয়ে এটা করতে নিয়ে এনেছে। পার্টি আমার চেম্বারে আসো, TCA চেম্বারে আসো, রাম কৃপাল সিং তুমি চেম্বারে আসো। What went? We don't know. Nobody is above the suspicion of the eyes or lenses of the people, common people. The order itself is fictitious and suspicious. Why I am telling fictitious is because of the fact, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ইউ আর এ ড্রিম প্রজেক্ট TCA এর মধ্যে আপনার একটা প্রেসিডেন্ট ছিলেন, তার জন্য আপনাকে আমি বক্তব্য করতে চাই ইন্টারভিউ। এবার দেখেন 1 point ওনার অর্ডার 1.20 তারিখে, even the site dimension nature of work, it was further agreed that extra item to work shall be executed by the second party as per requirement invitation statement standard indicated by the first party at a market rate plus 15% contracted profit including the work of LED high mass cricket stadium lighting. Pertinent to mention here that the second party contractor already brought 432 number of LED lights at the site. The first party has agreed to purchase the high mass lights along with other related আমি বুঝিয়ে দিচ্ছি স্যার, মূল জিনিস, মূল যে সব টেন্ডারটা হয়েছিল, যে হয়েছিল তখনও তো এই হাই মাস ছিল, তখন ছিল হেলোজেন বাল্ব, হেলোজেন লাইট, এখন যে এলওজেন লাইট। তাহলে হেলোজেন বাল্ব তো তাকে দেওয়ার কথা, তাহলে যে এলইডি লাইটের টাকাটা, হেলোজেন লাইটের টাকাটা তো মাইনাস হইব না, যেহেতু বাদ দিয়ে এই যে হাই মাস হেলোজেন লাইটের ঝুলাই লাগলো না তো, এই হাই মাসটার মধ্যেই তো হাই মাস স্ট্যান্ডটা আপনি দিয়ে দিন না মুখ্যমন্ত্রীকে সরকার। শুনেন স্যার, আজকে চেকটা পেমেন্ট দিতে যাইতেছে বহুত মাসের ব্যাপার স্যার, নোবাডি ওনার বাড়ি তো ফায়ার এক্সটিংগুইশার রাখতে পারি যাদের বাড়িতে কোন সময় আগুন ধরলে তাকে তো তুলা দেবো। অপ্রাসঙ্গিক না, I am nobody about the suspicion thing. I am trying to be public money. It is public money and it is the duty of opposition of the money. So now whenever there is a question mark, sir, এর আগে 13 কোটি টাকার মধ্যে 13 করোড় টাকার মধ্যে 2019 সালে 13 কোটি 4.96 ছিল, বাকি টাকা এসকেলেশনে দেওয়া হয়েছিল। তো 19 টিকা এই চুক্তি 28 কোটি টাকা এক্সপ্রেশন,
2019 এর 13 কোটি টাকা এক্সটেনশন দিয়ে করেছে, এর মধ্যে 4.96 করোড় রুপি দেওয়া হয়েছিল। আপনি আমার কথা আপনি দিয়ে এখন আমার বক্তব্য স্যার, আমি মাননীয় মুখ্যমন্ত্রী জিনিসটা জানেন, প্লিজ তড়িঘড়ি করে টিসিএর মিটিং শুনেন স্যার, টিসিএর মিটিং তড়িঘড়ি করে টিসিএর রুলস কি 21 দিন আর আন্ডার স্পেশাল সার্কামস্টেন্স 10 দিন, 20 তারিখ থেকে আগের থেকে যেটা মিটিং ছিল, একদিনের মধ্যে এই যে এটা করে করে এই অর্ডারটা পাস করে দেবে, টাকাটা কত টিসিএর তাড়াহুড়া গেল গা, চেকটা কত তাড়াতাড়ি হ্যান্ড ওভার করে দেবে স্যার। এই মানি ইজ ফর দ্য ফিল অফ দ্য পাবলিক, ঠিক আছে, উই অল আর অ্যাকাউন্টেবল। ওকে, এখন কেউ যদি টাকা আত্মসাৎ করে, এখন ওই দামে how am I to be satisfied? উনি তো এখনো how am I to be satisfied? এখন জাজমেন্ট দিতে পারবে না, তদন্ত করে দেখতে। আমি অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রীর টাকা যেন আজকে না দেন, এপ্রিলে কথা বলে আমি অর্ডার এগেইনস্ট টিসিএস শুড ফাইল। ঠিক আছে, এবার আপনি স্টপ করুন, আপনি কি করবেন সেটা দরকার নাই, মাননীয় মুখ্যমন্ত্রী। আমি ঠিক আছে, মাননীয় অধ্যক্ষ মহোদয়, টিসিএ কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, ইউ নো। সরকার কি দিয়েছে, এর আগে সরকার আমরা এই আগে এই খেলাধুলার ক্রিকেটের যাতে উন্নতি হয় এর জন্য জমি দিয়েছে। তো এখানে বিসিসিআই এর তত্ত্বাবধানে টিসি সব প্রদেশেই থাকে, এক এক জায়গায় একটা থাকে, অনেক জায়গায় দুটো তিনটে, মহারাষ্ট্রে 3টে অ্যাসোসিয়েশন। তো এখানে যখন মানে আমরা গভর্নমেন্টের সাথে যেখানে পয়সার কথা আছে, সেখানে কিন্তু আমাদের কোনো এখানে মানে কানেকশন নেই। এখানে আমাদের পক্ষে অসম্ভব ইন্টারফেয়ার করা। আমরা কোথায় যাব যখন আইন শৃঙ্খলার বিষয় দাঁড়াবে। আর এখানে মাননীয় মানে আপনার উচ্চ আদালতে সেখানে কথাবার্তা হচ্ছে, একজন জাজের ওখানে কথা হচ্ছে, সেখানে আমরা কি করে এখানে কথা বলতে? এখানে কিন্তু আমাদের কোনো স্পেস নেই যে গভর্নমেন্ট এখানে কি বলবে। গভর্নমেন্ট কিছু বলার মানে কোনো স্কোপই নেই। আর বাকি তারপরেও যদি আরো এই বিষয়ে আমি অন্যান্য আইন শৃঙ্খলার বিষয় থাকলে আমি খবর নেব টোটাল নিয়ে, কিন্তু আমরা যদি বলি কালকে কি না, আমার কথাটা আন্ডারস্ট্যান্ড আমি কি বলছি আর বলতে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমাকে যদি আপনি বলেন আজকে আপনি বলে দিন যে টাকা যাতে না পেমেন্ট হয়, এটাকে আমি ইন্টারফেয়ার করতে পারি? আমি ইন্টারফেয়ার করতে পারি না, আমি পারবো এটা? কোন ক্যাপাসিটিতে আমি করতে পারবো? আমি তো ইন্টারফেয়ার উনি হাইকোর্টের জাজ, তিনি কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। এবং যদি আপনি জানতে চান আমি আলাদাভাবে আপনাকে বলতে পারবো যে এই হয়েছে, কিন্তু অফিসিয়ালি আমি কি করে বলবো? যেখানে ওখানে কোনো কেস হয়, পুলিশের কোনো বিষয় দাঁড়িয়েছে, সেখানে আমি বলতে পারবো। তারপরে আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই বিষয়টা আমি খবর নিয়ে আসবো। ঠিক আছে, আবার না সন্দীপ বাবু, না অনেক 10 মিনিট, না 10 মিনিট হয়ে গেল। কেন টিসিএ যেন এই অর্ডারের প্রেক্ষিতে এপিল করে? আমি তো বলতে হচ্ছে টিসিএ আপনার যিনি প্রেসিডেন্ট, ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ ইউ, দ্যাটস হোয়াট আই টেল, দ্যাটস হোয়াই আই ওয়ান্ট টু ইউ এন্ড ইউ পিপল আর ডাইরেক্টলি ইনভলভড উইথ দিস। আমার কথা হচ্ছে এই টিসিএ যেন এই অর্ডারের এগেইনস্টে এপিল করে এবং এটা ড্র্যাগিং করে নিয়ে এসছে, এটা ছিলেন না। আপনি বলেছেন অনেক কথা, এখন যদি বলে এখন আমাদের কি করা, গভর্নমেন্টের কি করা, আর মুখ্যমন্ত্রীর এখতিয়ার আছে তো, উনি ওনার এখতিয়ার পরিবর্তে কাজ করবেন নাকি? সামাল কি বলছিলেন বলো, আপনি বলবেন সামাল পরিবর্তে এই বিষয়ে আমি স্যার একটা মিনিট হয় না, একটা আমি পারবো না কাউন্সিল করতে সামাল বাবুকে বলেছেন, সামাল বাবু বলুন স্যার, সবই গুরুত্বপূর্ণ। আরে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে না এটা আমরা সম্পর্কিত, উই আর দি বিগেস্ট স্টেক হোল্ডার্স। আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম তারা অনেকে ক্রিকেট একটা খেয়েছেন, তাদের একটা ইনফ্রাস্ট্রাকচার হবে এটা নিয়ে এত বড় একটা ঘোটালা হতে যাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, ঠিক আছে এরকম আমি ঘোটালা বললাম না, ঠিক আছে উদ্র করলাম, কিন্তু এরকম একটা অনিয়ম হতে যাচ্ছে। নাম্বার 2,
প্রিমিয়াম বা কম প্রিমিয়ামে দিয়েছে। তো স্টেট গভর্নমেন্ট এতে কেন স্টেক হোল্ডার হবে না? হ্যাঁ ঠিক, চিফ মিনিস্টার এটা অর্ডার দিতে পারেন না, এটা আমরা সকলেই বুঝি। কিন্তু ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন affiliated to the Tripura Sports Council. No. Anyway, yes, they are affiliated. এবং Tripura Sports Council, they are funded by the state exchequer. সেরকম ভাবে এই PCA কে ঠিক আছে চিফ মিনিস্টার পারেন না, সরকার পারেন না, কিন্তু অন্যভাবে না স্যার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে ঠিক আছে, একদিকে হলো বহুদিন চলে গেল, তারপরে হলো এইভাবে যদি চলে যায় ওটা আমরা শুনলাম হওয়া উচিত। প্লিজ না, আমরা লিডার অবস্থা করে ফেলেছি, আর কত প্লিজ না 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 প্লিজ এক্সট্রিমলি সরি সরি বুঝলাম না এই বিষয় না। আরে একটা সময় একটা নির্ধারিত মাত্রা থাকবে তো, আরেকজন যদি ওঠে নির্ধারিত না, আপনি কালকে বলবেন প্লিজ, কালকে। আপনি আজকে নেন না, আমি তো আরে ধন্যবাদ করবেন না প্লিজ, রিকোয়েস্ট করছি প্লিজ, ইউ আর হচ্ছে সিনিয়র মেম্বার, আগামীকালকে বলুন, আমি ফার্স্ট আপনাকে সময় দেবো আগামীকাল, নির্ধারিত সময় গিয়ে চলি আমরা। এখন রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্য নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি, সে নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সবার উত্তোলন অনুমতি দিয়েছি। প্রথমে মাননীয় সদস্য শ্রী অশোক চন্দ্র মিত্র এবং শ্রী নির্মল বিশ্বাস কর্তৃক যুগ্মভাবে আনন্দিত রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সবাই উত্থাপনের জন্য ওনাদেরকে অনুরোধ করছি। স্যার, গত 17ই মার্চ 2025 ইংরাজি ত্রিপুরা দর্পণ পত্রিকার প্রথম পাতায় সংকট সত্ত্বেও নার্স নিয়োগ বন্ধ, রাজ্যে চিকিৎসা পরিষেবা ব্যাহত, এই শীর্ষক সংবাদ সম্পর্কে আমি স্বাস্থ্য ভারত মাননীয় মন্ত্রী মহোদয়কে বিষয়টি বিবৃতি প্রদানের জন্য আহ্বান করছি। যিনি আজ বিবৃতি জমারাগত তার পরবর্তীতে তারিখ জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আগামী 1 এপ্রিল আমি দ্বিতীয় রেফারেন্স নোটিশ এনেছেন মাননীয় সদস্য শ্রী পাঠানলাল জামাতিয়া। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সহ উত্তোলনের অনুরোধ করছি। গত 23 মার্চ 2025 তারিখে এদেশের স্কুলগুলিতে ছাত্র সংকট চরম আকারে, দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত সংবাদ সম্পর্কে মাননীয় শিক্ষা ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে মহোদয় অনুরোধ করছি রেফারেন্স নোটিশটি বিষয় বিবৃতি প্রদানের জন্য। যদি আজ তিনি বিবৃতিতে প্রস্তুত না হন তো বহু সময় যেতে পারেন, অন্তত বিবৃতি দিতে পারবেন, সেটা অনুরোধ জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 1 এপ্রিল তার উত্তর দেব। তৃতীয় রেফারেন্স এনেছেন মাননীয় সদস্য শ্রী প্রমোদ রিয়াং মহোদয়। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সহ উত্তোলনের অনুরোধ করছি। বলেন। স্যার, আগরতলা কামান চমনিতে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে বীর রাজ্য প্রথম মুক্তি স্থাপনিত দপ্তরের উদ্যোগ নিয়েছে সেই সম্পর্কে আমি নগরায়ণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি রেফারেন্স নোটিশের বিষয়ে বিবৃতি প্রদানের জন্য। যদি তিনি আর বিবৃতি না থাকেন তবে সময় দিতে পারেন, পরে তিনি বিবৃতি দিতে পারবেন, সেটা অনুরোধ জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, give the answer to on 1 April. কলিং অ্যাটেনশন ডিস্ট্রাকশন নোটিশ গোপাল অধিকার দিয়েছেন, এটা দুটো দপ্তর। আর আপনার একটা সুদীপ বাবুটা এটা অলরেডি কিন্তু কোশ্চেন এসে গেছে, কলিং অ্যাটেনশন আর রেফারেন্সে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় 1 তারিখ বিবৃতি দেবে, এটা অলরেডি সাবমিটেড। আর যে ওই যে টিএমসি তে টাকা টোকা নিয়ে, এটাই তো আপনি বলুন একবার, আপনি যে আউট করুন। ত্রিপুরা মেডিকেল কলেজের মহা কেলেঙ্কারি শিরোনাম প্রকাশিত এটা অলরেডি সাবমিট হয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় 1 তারিখে বিবৃতি দেবে, এটা পাস, এটা হয়ে গেছে এসছে। গোপালবাবু আপনি ডাবলের দুটো ইয়েতে এনেছেন দপ্তরের, এই জন্য ডিলার হয়েছে। কোনটা আপনার যেটা দিয়েছিলেন রেফারেন্স না কলিং? মানে মুশকিল, আমি এখন এত মেমোরি নিয়ে বসে থাকবো, রেফারেন্স না কলেজ আপনি দুটো দিয়েছিলেন। স্যার আপনার ওই দিকেরটা তো মনে থাকে, আমাদেরটা মনে থাকে না, ওইখানে তো দিয়েছি, আমারটা মনে রাখো। নির্মলবাবু বলেছেন তো সুদীপবাবুকে, আমি সুদীপবাবু বিশ্বাস করলেন না। না, আমার কোনটা স্যার আপনার টেবিলে থাকবে? নোটিশ ডিসিশন নোটিশ আমি মাননীয় সদস্য পেয়েছি, নোটিশগুলি গুরুত্ব অনুধাবন করে উত্থাপন সম্মত দিয়েছে। কথা বলছি দিয়েছে মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায়।
কলিং তো আপনি করবেন। আরে আপনার কাছে আছে না এটা? আপনি অস্ট্রেলিয়া যান, নোটিশটি বিষয়বস্তু টিটিএ ডিসি এলাকা প্রাথমিক শিক্ষা লক্ষ্য সম্পর্কে ওনারা আমি তো দৃষ্টি আকর্ষণ নোটিশ সমর্থন সময় দিয়েছি। এখন শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ নোটিশের উপর বিবৃতি করার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি অপারক হন তাহলে তিনি আমাকে পরবর্তীকালে জানাবেন যে তিনি সে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 1 এপ্রিলে দ্বিতীয় আর কোনো কথা, দ্বিতীয় নোটিশে দিয়েছেন মাননীয় সুপ্রিম পরদাংশ নোটিশে আমি বলি এডিসির কোশ্চেন উনি কালেক্ট করতে হবে, দপ্তরের অফিসার জায়গায় বসে করতে হবে, ডাইরেক্টর যারা স্কুল ডিপার্টমেন্ট কালেক্ট করবে, এডিসি সংক্রান্ত যেগুলো এগুলি কালেক্ট করতে হবে, এয়ারপোর্ট রেল লাইন এগুলি কালেক্ট করতে হবে। না দিচ্ছে তো, আড়াইশ তারিখে দিচ্ছে, 28 আছে 27 আছে, আমি দেখেছি আগেও তো আমি অনেক দিয়েছি, 27 28 আমি দিয়েছি। ঠিক আছে। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন পরদাংশ নোটিশ বিষয়বস্তু হলো রিগার্ডিং দ্য ফিনান্সিয়াল প্ল্যান ফর রিটায়ারিং টিটিএডিসি এমপ্লয়িজ ইন 2025-26। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশে সভা উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই দৃষ্টি আকর্ষণ নোটিশ ও বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী একটি তারিখ জানাবেন যেটি তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মানে স্পিকার স্যার 28 তারিখে দেবো স্যার। তৃতীয় নোটিশ দিয়েছেন মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়। নোটিশের বিষয়বস্তু হল কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ণদাস পাড়া থেকে রতিয়া হাওড় পর্যন্ত 3.5 কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ অগ্রগতি সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশ সভা উত্থাপন সম্মতি দিয়েছি। এখন আমি পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই দৃষ্টি আকর্ষণের নোটিশ ও বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি অপারগ হন তাহলে পরবর্তী সময় তারিখ জানাবেন যেটি তিনি বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 1 এপ্রিল Laying of papers on the table of the house. Now, the business before the house laying a copy each of the Tripura State Goods Service and Tax Amendment Rules 2025. Number 2, the 15 numbers notification issued under the Tripura State Goods and Services Tax Act 2017 within bracket Tripura Act number 9 of 2017 during the period from 01/01 to 2025 to 28/02/2025 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Financial Sector Department to lay a copy of each of the above mentioned rules and notification on the table of the House. I beg to lay each of one, the Tripura State Goods and Services Tax within bracket amendment rule 2020. Second, the 15th numbers notification issued under the Tripura State Goods and Services Tax Act 2017 within bracket Act number 9 of 2017 during the period from 1/1/2025 to 28/2/2025 on the table of this order. Now the business before the House is laying a copy of the economic review of the Tripura for the year 2023-24 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Statistics and Sector Department to lay a copy of the above mentioned economic review on the table of the House. মাননীয় স্পিকার স্যার, I do hereby to lay the economic review of Tripura 2023-2024 on the table of the House during the ensuing session of the Tripura Legislative Assembly. Thank you, sir. Financial business discussion and voting on the supplementary demands for grants for the financial year 2024-25. সভার পরবর্তী কার্যসূচি হল 2024-25 আর্থিক সালের অতিরিক্ত ব্যয় বরাদ্দ দাবিগুলো সহ উপস্থাপন, আলোচনা এবং ডিমান্ডগুলোর উপর ভোট গ্রহণ। আজকের কার্যসূচিতে মোট 56টি অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি রয়েছে। এখন অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলোর উপরে আলোচনা শুরু হবে, আলোচনা শেষে ভোট গ্রহণ হবে। মাননীয় সদস্যগণ, আপনারা আজকের কার্যসূচির সাথে আলোচ্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো সহ অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলোর উপর যে সমস্ত ছাঁটাই করতে পেরেছি সেগুলো সবাই
একত্রে উপস্থাপিত হয়েছে বলে গণ্য করা হলো। এখন অতিরিক্ত ব্যয়বহুলের দাবিগুলো এবং ছাঁটাই প্রস্তাবগুলো উপর সংক্ষিপ্ত আলোচনা শুরু হবে। আলোচনা শেষে আমি প্রথমে ছাঁটাই প্রস্তাবগুলো করতে দেবো, তারপর অতিরিক্ত ব্যয়বরাদ্দের দাবিগুলো করতে দেবো। যে দুইজন মাননীয় সদস্য অতিরিক্ত ব্যয়বরাদ্দের ডিমান্ডগুলো এবং ছাঁটাই প্রস্তাব এনেছেন, প্রথমে ওনারা পর্যায়ক্রমে ছাঁটাই প্রস্তাব আনার কারণ উল্লেখ করে সংক্ষেপে বক্তব্য রাখবেন। এরপরে ছাঁটাই প্রস্তাবের উপর সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বক্তব্য রাখবেন। আলোচনা শুরু করার পূর্বে আমি মাননীয় সদস্যদের সঙ্গে অনুরোধ করছি ওনারা যেন ওনাদের আলোচনা অতিরিক্ত ব্যয় বরাদ্দের উপর প্লিজ। আজকে মাননীয় সদস্যগণ আজকের কার্যসূচি অন্তর্ভুক্ত 24-25 যেগুলো ছাত্রের বাচ্চাগুলো কে করবেন প্রোগ্রাম করবেন আরো বল দুজনই। মিস্টার স্পিকার স্যার, আমার যে মোশন ছিল ডিমান্ড নাম্বার 60, সেটা ওই ল্যাঙ্গুয়েজের উপর ছিল। যেটা আমি বলতে গিয়েছিলাম, আমি মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই, তো ইট ইজ লেটেড। কালকে উনি সমস্যাটার সমাধান করেছেন। স্ক্রিপ্টের ব্যাপার, ককবরক স্ক্রিপ্ট, আমরা অত্যন্ত স্তম্ভিত হয়ে গেছি। এখানে ত্রিপুরা প্রথা এই সরকারের একটা অঙ্গ, আইপিএফটি, ত্রিপুরা প্রথা এবং বিজেপি ওনাদের ছাত্র সংগঠন যেটা দাবি করেছে ন্যায্য দাবি আমরা সমর্থন করি, কিন্তু এই সমস্যাটাকে নিয়ে আমাদের 21 তারিখ যে একটা যানজট হয়েছে, এটার জন্য কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী এড়াতে পারেন। উনি কালকে যে উদ্যোগটা নিয়েছেন, যদিও 20 তারিখ নিয়েছিল, আপনি উপস্থিত ছিলেন, পত্রিকা এসেছে, আপনি কিন্তু স্যার না দায়িত্ব এড়াতে পারেন। আমি আপনাকে বলি ডিমান্ড 60 তে আছে, ল্যাঙ্গুয়েজ স্যার ডিস্টার্ব করে আমাকে আমি যে কথা বলছি যে সমস্যাগুলি আছে, যেহেতু ডাবল ইঞ্জিন, দুটা ইঞ্জিন কলার্স কিনা আমি জানি না, ডাবল ইঞ্জিন সরকার আছে, এখানেও 3টা পার্টনার আছেন, এই সমস্ত ছোটখাটো ম্যাটার নিয়ে একটা স্ক্রিপ্ট ককবরক স্ক্রিপ্ট নিয়ে একটা শহর অচল করে দেওয়া, হসপিটাল অচল করে দেওয়া। আমি 1 তারিখ 1.5 ঘন্টা পরে আমি বিধানসভায় এসে পৌঁছেছি রওনা দিয়ে, আপনার সব শুনতে পাইনি, আপনি আগেই সব তো করে দিয়েছেন। আমি যেটা বলছি এখন বক্তব্য হলো, সত্যি আমি তো প্রথমেই বলেছি, কালকে যে মুখ্যমন্ত্রী মহোদয় এটার সমাধান করেছেন, আপনি কতবার রিপিট করেন স্যার, আপনাকে কে বলবে? ডিমান্ড নাম্বার 60 তে আছে স্যার, আপনি করে দেখুন, করেন না তো স্যার। আর দ্বিতীয় কথা, আমি প্রণজিৎ বাবুকে বলবো, উনি যে শিক্ষিত লোক, বিকম পাস, এই যে আপনার সাপ্লিমেন্টারি গ্র্যান্ট, এটার কোনো সূচিপত্র নেই, প্রথম পাতা দেখলে বোঝা যাবে না কোথায় কি আছে। স্যার, সাপ্লিমেন্টারি গ্র্যান্ট যদি ডিফেক্টিভ হয় সেটা বলা যাবে না, এটি যে ডিফেক্টিভ, আমি কতবার বলি পয়েন্ট নাম্বার 60 টা আমি 60 তে আছি। একটু প্লিজ শ্রদ্ধা গোপাল বাবু, আমি একটা কথা বলি, একটু প্রত্যেকের সে আমিও প্রতিবেশী। দুটো জিনিস বাজেট, একটা হলো মূল বাজেট, যেটা আজকে একটু পরে আলোচনা আরম্ভ হবে, আর একটা সাপ্লিমেন্টারি যে বিষয়টা এসেছে ছিল মূল বাজেটের 24-25। মূল বাজেটে কি করতে পারবেন? এই ধরনের আলোচনা। The budget shall be dealt with by the Assembly in 2 stages, namely general discussion and the voting on demand project, যেটাকে আমরা কাট কোশ্চেন বলি। এবার সাপ্লিমেন্টারি কি? সাপ্লিমেন্টারি হলো the debate on the supplementary grant shall be confined to its item, and no discussion shall be made on the original grants, কথা বলা যাবে না, nor on the policy of underlying them, save insofar as it may be necessary to explain the illustrate the particular item under discussion.
নট জেনারেল ডিসকাশন, থ্যাংক ইউ অনলি এটা 60 বারবার বলছি 60 বাইরে নড়াচড়া এর জন্য করতে পারবেন। থ্যাংকস টু রতন বাবু, উনি যদিও স্থগিত তর্পণ করেছেন। আমি যেটা বলতে চাই, ডিমান্ড নাম্বার 60-তে আমার যে কথা ছিল, আননেসারি এই আন্দোলনটা ক্রিয়েট করা হয়েছে, এই জন্য গভর্নমেন্ট রেসপন্সিবল। এবং কালকে যেটা করেছে আপনার প্রশংসা দাবি রাখেন মুখ্যমন্ত্রী, লেট, যেটা আপনি থেকেও পারেননি 20 তারিখ। আমি যে কথাটা বলছি, আর দ্বিতীয়, যেহেতু সাপ্লিমেন্টারি গ্র্যান্ট এই এটার বইটার মধ্যে আছে স্যার, এই গ্র্যান্ট হলো সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্র্যান্ট ফর এক্সপেন্ডিচার 2024-25, এটার অন্তর্গত কিন্তু it is the ingredients of the supplementary grant. এই জন্য বলছি, আমি প্রণজিৎ বাবুর কাছে অনুরোধ করছি, নেক্সট ইয়ারে যদি আপনি থাকেন, এটা কি শাস্ত্র, তাহলে আবার গভর্নমেন্টকে বলবো, আমি মুখ্যমন্ত্রীর কাছে বলবো, এটা সূচিপত্র এটা দেখে কত টাকা চাইছেন একটা গ্ল্যান্স বোঝা যায়। ঠিক আছে, সুতরাং এটাকে গতবার বলেছিলাম, কত বলবো, ঘুমিয়ে যদি জেগে ঘুমায় তাকে জাগানো যায়। এই সরকার জেগে ঘুমাচ্ছে, আমি এটা ডিমান্ড 60-তে যেটা আছে, এটা আননেসারি এই আন্দোলনটা ক্রিয়েট করা হয়েছিল এবং এটা আমরা সমর্থন করি আন্দোলনটাকে। এই স্ক্রিপ্টটা আগেই সমাধান করা উচিত ছিল, এটা আন্দোলনের দাবিকে আমরা সমর্থন। ধন্যবাদ। মাননীয় এমএলএ শ্রী শৈলেন্দ্রচন্দ্র নাথ মহোদয়, থ্যাংক ইউ স্পিকার স্যার। 2024-25 সালে সাপ্লিমেন্টারি বাজেটে আমি কাট বসে নিয়েছি, সেই সাপ্লিমেন্টারি বাজেটে টোটাল এবছর বৃদ্ধি করা হয়েছে 4248.67 করোড়, দ্যাট ইজ 15.24%। এখানে 9টা পয়েন্টে আমি কাট বসে নিয়েছি, সেগুলি প্রত্যেকটা আলাদা আলাদা না বলে আমি একটুই বলছি। প্রথমে ছিল ডিমান্ড নাম্বার 39, উচ্চশিক্ষা দপ্তর। উচ্চশিক্ষা দপ্তরের গ্রন্থাগারের জন্য 26 লক্ষ টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এটি রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয় ও গ্রন্থাগারগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য যথেষ্ট নয়। আমাদের শিক্ষার্থীরা আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং মানসম্মত শিক্ষা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। ডিমান্ড নাম্বার 39 এর আরেকটা ছিল আউটসোর্সিং। আউটসোর্সিং এর পরিষেবা বৃদ্ধির জন্য 145.75 লক্ষ টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। এই খাতে বরাদ্দ পর্যাপ্ত না হওয়ার ফলে রাজ্যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে বহুমুখী যুবক যুবতী কাজ পেয়ে জীবিকা নির্ভর করছিলেন। এখন এই বরাদ্দ বাড়ানো হলে তাদের চাকরির সুযোগ সুবিধা থেকে সীমিত হয়ে যাবে, যা রাজ্যের ক্রমবর্ধমান বেকারত্বের সমস্যা আরো প্রকট করে তুলবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বর্তমান পরিস্থিতিতে
থাকলেও শহরে ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃষ্টির জল নিকাশের ক্ষেত্রে ত্রিপুরার নগর এলাকাগুলিতে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ডিমান্ড নাম্বার 6, দুর্যোগ ত্রাণ তহবিল। রাজ্যের দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলে আমানত বৃদ্ধি করা হয়েছে 461.2 লক্ষ টাকা। স্যার, ত্রিপুরা রাজ্যের ভূপ্রাকৃতিক অবস্থানের কারণে ঘন ঘন বন্যা, ঝড়, ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে রাজ্যের দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের প্রয়োজনীয় পরিমাণে অর্থ বরাদ্দ না থাকায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছে। আমার আপত্তি এবং কাঠখড়ের কারণ হচ্ছে অপ্রতুল বরাদ্দ। এই বরাদ্দ 461.01 লক্ষ টাকা রাজ্যের দুর্যোগ মোকাবিলার জন্য যথেষ্ট নয়। বিগত কয়েক বছরে রাজ্যের যে বন্যা এবং ঝড়ের প্রকোপ বৃদ্ধি পেয়েছে তার তুলনায় এটা অপ্রতুল। দুর্যোগ তহবিলের অর্থ সঠিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছাচ্ছে না। দুর্যোগের পর অনেক গ্রামাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষক এবং গৃহহীন পরিবার যথাযথ সাহায্য পাচ্ছেন না। বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবস্থাপনা এবং হিসাবের স্বচ্ছতা নেই। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনার অবকাঠামো এখনো দুর্বল। দুর্যোগ প্রতিরোধ, ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি, জনসচেতনতা, প্রশিক্ষণের অভাব রয়েছে। বরাদ্দকৃত অর্থ একদিকে খরচ করা হচ্ছে না, যার ফলে দুর্যোগ পরবর্তী পুনর্বাসনে দেরি হচ্ছে। রাজ্য সরকারের বাজেটে দুর্যোগ মোকাবেলার জন্য পর্যাপ্ত অগ্রাধিকার দেওয়া হয়নি। দুর্যোগ পরবর্তী পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা এবং গৃহহীন পুনর্বাসনের জন্য এই বরাদ্দ অপর্যাপ্ত। আমার দাবি, বরাদ্দ বৃদ্ধি করা হোক, স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনা হোক। প্রাক প্রস্তুতির জন্য বরাদ্দ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আধুনিক সরঞ্জাম, প্রশিক্ষণ, জনসচেতনতা এবং কর্মসূচির জন্য আলাদাভাবে বরাদ্দ রাখা হোক। স্যার, আমি জানি প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব নয়, কিন্তু তার ক্ষয়ক্ষতি কমানোর সঠিক পরিকল্পনা এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা জরুরি। সরকারের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ দুর্যোগ বাড়ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ডিমান্ড নাম্বার 11, পরিবহন দপ্তর। বিশেষ করে গোমতী এবং হাওড়া নদীতে আভ্যন্তরীণ জলপথ পরিবহন IWT উন্নয়নের জন্য 6.08 লক্ষ টাকা বরাদ্দের বিষয়টি আমি গভীরভাবে উদ্যোগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। অতীতেও বাংলাদেশ হয়ে সোনামুড়া পর্যন্ত জাহাজ চলাচল শুরু করার জন্য তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয় চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য এই প্রকল্প সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং রাজ্যের জনগণের কষ্টার্জিত লক্ষ লক্ষ টাকা এই প্রকল্পে অপচয় হয়েছে। আমার আশঙ্কা, অপর্যাপ্ত ব্যবস্থাটা যাচাই, অপর্যাপ্ত পরিকাঠামো, বাণিজ্যিক সম্ভাবনা এবং অর্থনৈতিক মূল্যায়ন করা। আমার দাবি, বৈজ্ঞানিক বিশ্লেষণ করা ভবিষ্যতে এ ধরনের প্রকল্প হাতে নেওয়ার আগে পরিবেশ, অর্থনীতি এবং প্রযুক্তিগত দিকগুলি যথাযথভাবে মূল্যায়ন করা দরকার। গোমতী নদীর পথে ব্যর্থ এই প্রকল্পের জন্য অডিট তদন্ত করা উচিত, যাতে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যায়। বিকল্প প্রকল্প, গোমতী নদীর নাব্যতা বাড়ানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে ভবিষ্যতে এ ধরনের প্রকল্প পুনরায় শুরু করা যায় কিনা তা বিবেচনা করা উচিত। ডিমান্ড নাম্বার 13, রাস্তা ও ভবন বিভাগ। বিশেষত গ্রামীণ সেতু নির্মাণ এবং বৃহৎ কাজের জন্য 2527.08 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। অধ্যক্ষ মহাশয়, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের জন্য সেতু নির্মাণ এবং রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তা আমি স্বীকার করি, কিন্তু এ বরাদ্দের যৌক্তিকতা নিয়ে আমার কিছু প্রশ্ন রয়েছে। প্রকল্পের স্বচ্ছতা ও সময় মতো বাস্তবায়ন। বিগত অর্থ বছরে গ্রামীণ সেতু নির্মাণ এবং রাস্তা উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছিল, তা বাস্তবায়ন আজও কিছু কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। বেশ কয়েকটি প্রকল্পের কাজ সময় মতো শুরু হয়নি বা মাঝপথে থেমে গিয়েছে। ফলে নতুন করে অতিরিক্ত বরাদ্দ যদি আগের অসম্পূর্ণ প্রকল্পগুলি সম্পূর্ণ না করে দেওয়া হয়, তবে জনগণের আস্থার সংকট সৃষ্টি হবে। আগের বরাদ্দের ক্ষেত্রে বিভিন্ন এলাকায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই সেতু নির্মাণের বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার হয়নি বলে আমাদের কাছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে। তাছাড়া কিছু স্থানে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজের অভিযোগ উঠেছে। অতিরিক্ত বরাদ্দের ফলে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি এলাকায় উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে, অথচ প্রত্যন্ত অঞ্চলের বহু গ্রাম এখনো মৌলিক সড়ক, সেতু পরিকাঠামো থেকে বঞ্চিত। জনগণের চাহিদা অনুযায়ী সুষম উন্নয়ন না হলে বরাদ্দের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। আমি বিশ্বাস করি জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা এই সম্পূরক বাজেটের
27.08 লক্ষ টাকার বরাদ্দের যথার্থতা নিয়ে সংশয় প্রকাশ করছি এবং সরকারের কাছে অনুরোধ করছি অসম্পূর্ণ প্রকল্পগুলি অডিট করা হোক, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত করা হোক, দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হোক। ডিমান্ড নোট নাম্বার 41। মাননীয় অধ্যক্ষ মহাশয়, মাদকাসক্তি বর্তমানে ত্রিপুরা যুব সমাজের ভবিষ্যৎকে গ্রাস করছে। গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত মাদকের অনুপ্রবেশ ভয়াবহ আকার ধারণ করেছে। সরকার যদিও ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন প্রকল্পের আওতায় মাদক নিরাময় ও পুনর্বাসনের জন্য অতিরিক্ত বরাদ্দ চেয়েছে, তবে বাস্তবে এই অর্থ যথাযথ ব্যবহারের নিয়ে যথেষ্ট প্রশ্ন দেখা দেয়। আমার আপত্তির মূল কারণগুলি নিম্নরূপ: প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, NADPDDR এর আওতায় বিভিন্ন ডিএডিকশন সেন্টার গড়ে তোলার পরিকল্পনা থাকলেও বাস্তবে অধিকাংশ সেন্টার কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। পুনর্বাসন কেন্দ্রগুলির অবস্থা খুবই দুর্বল। মাদকাসক্তদের সঠিক পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর অভাব, পর্যাপ্ত পর্যবেক্ষণের অভাব। রাজ্যের বিভিন্ন স্থানে মাদকাসক্তিদের পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হয়েছে ঠিকই, কিন্তু সেগুলির উপর পর্যাপ্ত নজরদারি ও পর্যবেক্ষণ নেই। কেন্দ্রগুলিতে প্রশিক্ষিত মনোবিজ্ঞানী, চিকিৎসক ও কাউন্সিলরের অভাবে কারণে মাদকাসক্ত যুবকদের পুনর্বাসন প্রকল্পের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার কথা বলা হলেও গ্রামীণ ও প্রত্যন্ত এলাকাগুলিতে মাদক বিরোধী সচেতনতা কার্যক্রম করা হয়নি। তরুণ সমাজকে মাদকে ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করার জন্য যে ধরনের প্রচার ও শিক্ষামূলক কার্যক্রম দরকার তা করা হচ্ছে না। বরাদ্দের অপব্যবহার ও তথ্যের স্বচ্ছতার অভাব 23 করা হয়নি। বিকল্প হিসাবে যুব সমাজকে বিভিন্ন দক্ষতা প্রশিক্ষণ, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত করার জন্য যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে তা যথেষ্ট নয়। শুধুমাত্র মাদকাসক্তি নিয়ে নিরাময় নয়, তাদের মূল স্থিতি ফিরিয়ে আনার জন্য জীবিকা এবং শিক্ষামূলক কর্মসূচি প্রয়োজন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সরকারের উচিত শুধুমাত্র অর্থ বরাদ্দ করাই নয়, বরং বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে মাদকের চাহিদা হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। ত্রিপুরা যুব সমাজকে রক্ষা করতে হলে প্রকল্পের বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। ডিমান্ড নাম্বার 15। জল সম্পদ বিভাগ। ত্রিপুরা কৃষি নির্ভর রাজ্য। এখনকার অর্থনীতি কৃষি এবং বৃষ্টির উপর নির্ভরশীল। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যা আমাদের কৃষি জমির বিপুল ক্ষতি করে। অপরদিকে শুষ্ক মৌসুমে সেচের জন্য অপর্যাপ্ত জল না থাকায় কৃষকদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেন অপ্রতুল বরাদ্দ? সেচ ব্যবস্থার উন্নয়ন। রাজ্যের অধিকাংশ সেচ প্রকল্প বেহাল অবস্থায় রয়েছে। বেশিরভাগ লিফট ইরিগেশন প্রকল্প এবং গভীর নলকূপ অকেজু অবস্থায় রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ ও নদী বাঁধ। বর্ষা মৌসুমে নদী বাঁধের অবস্থা অত্যন্ত নাজুক। পূর্বের অভিজ্ঞতায় বলছে 1.8517 লক্ষ টাকা বরাদ্দ এই বিশাল সমস্যার সমাধানে যথেষ্ট নয়। অবকাঠামো ঘাটতি। ত্রিপুরা গ্রামাঞ্চলে পানীয় স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। জলাধার ও ছোট নদীগুলি পুনর্গঠন এবং নতুন জল সংরক্ষণ প্রকল্পের জন্য বড় ধরনের অর্থের বরাদ্দের প্রয়োজন। কৃষকদের দুর্দশা। বর্ষাকালে বন্যা ও শুষ্ক মৌসুমে সেচের অভাব কৃষকদের ফসলের ক্ষতি করছে, যা রাজ্যের কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে। আমার দাবি হচ্ছে বরাদ্দ বাড়িয়ে কমপক্ষে 1000 লক্ষ করা হোক, যাতে সেচ প্রকল্প পুনর্গঠন এবং বাঁধ নির্মাণে বাস্তবিক উন্নয়ন করা যায়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে বৃষ্টির জল সংরক্ষণ, খাল পুনরুজ্জীবিতকরণ, ক্ষুদ্র সেচ প্রকল্পগুলির উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ করা হোক। কৃষকদের জল সংকট মেটানোর জন্য সোলার পাম্প এবং আধুনিক সেচ প্রযুক্তির বরাদ্দ আরো বেশি করা প্রয়োজন। ডিমান্ড নাম্বার 14। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরার বিদ্যুৎ পরিষেবার অবস্থা সম্পর্কে আমরা সকলেই অবগত। রাজ্যের গ্রামীণ এলাকায় বিদ্যমান সংযোগগুলিতে প্রায়শই লোডশেডিং, লো ভোল্টেজ এবং যান্ত্রিক ত্রুটির কারণে জনগণ দুর্ভোগে পড়ছেন। ত্রিপুরার বিদ্যুৎ পরিকাঠামোকে শক্তিশালী করতে এবং গ্রামীণ বিদ্যুৎ পরিষেবা উন্নত করতে প্রয়োজনীয় পরিমাণে বরাদ্দ না থাকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিদ্যুৎ পরিকাঠামোর উন্নতির জন্য বরাদ্দ বৃদ্ধি করে লো ভোল্টেজের সমাধান করা হোক। সৌরশক্তি প্রকল্পগুলির সম্প্রসারণে আলাদা বরাদ্দ রাখা হোক, যাতে প্রত্যন্ত এলাকাগুলিতে বিদ্যুতের ঘাটতি পূরণ করা যায়। প্রাকৃতিক দুর্যোগ বন্ধন। ত্রিপুরা একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা। বর্ষাকালে বন্যা, ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় প্রায়শই ঘটে, কিন্তু মাত্র 2.6 লক্ষ টাকা বরাদ্দ এই দুর্যোগ ব্যবস্থা করার জন্য অপর্যাপ্ত। ডিমান্ড নাম্বার 14। পাওয়ার সেক্টর। প্রস্তাব দুর্যোগ মোকাবেলায়
উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি। ডিমান্ড নাম্বার বলে হয়ে গেছে বাবু, হয়ে গেছে, ঠিক আছে, বসুন প্লিজ, বসুন, বলুন। নিয়ে বলছি 2022-23 যে অরিজিনাল বাজেট ছিল সেই বাজেট থেকে 50% সাপ্লিমেন্টারি বাজেট বাড়ানো হয়েছিল, লেকিন যে অডিট রিপোর্ট এসছে সেই অডিট রিপোর্টে দেখানো হয়েছে অরিজিনাল বাজেট অ্যামাউন্ট ছিল সেই টাকা খরচ করতে পারেনি, উল্টে এডিশনাল কেন সাপ্লিমেন্টারি বাজেট আনা হয়েছিল সেটা নিয়ে কোয়েশ্চেন করা হয়েছে। ঠিক এইভাবে এবছরও অরিজিনাল বাজেট অ্যামাউন্ট ছিল 27,876.67 করোড়, সেখানে সাপ্লিমেন্টারি বাজেট বাড়ানো হয়েছে 4,248.67 করোড়, দ্যাট ইজ 15%। তো অতীতের রেকর্ড বলছে সাপ্লিমেন্টারি বাজেট যেখানে বাড়ানো হয়, যেখানে এক্সপেন্ডিচার অরিজিনাল বাজেটের করা হচ্ছে না, সেই ক্ষেত্রে জরুরি হেডে যেখানে আমাদের খরচ করা প্রয়োজন সেই সাপ্লিমেন্টারি করার জন্য সেই হেডগুলি আমাদের শর্টেজ অফ ফান্ডের জন্য করা হচ্ছে না, সেদিকে সরকারের যথেষ্ট দৃষ্টি দেওয়া উচিত। নমস্কার। থ্যাংক ইউ। মাননীয় সদস্য তুষারগণ, আজকের কার্যসূচি অন্তর্ভুক্ত 24-25 অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো এবং ছাপের প্রস্তাবগুলো আলোচনা শেষ হয়েছে। এখন আমি আলোচনা 2024-25 অর্থ বছরের অতিরিক্ত মিনিস্টারের উত্তর দেবে কার্ড প্রসঙ্গ। ইয়েস, ওকে ওকে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিরোধী দল কর্তৃক মোট 10টা ঘাট মোশন এখানে এসেছে, দুইজনে এনেছে, একজন গোপাল বাবু একজন আমাদের সুরেন্দ্র বাবু। এটা ডেমোক্রেটিক প্রসেস, এটা রুলস এন্ড প্রসিডিউরে আছে যে যখন কোনো বাজেট হয় সেই বাজেটের উপরে ইচ্ছা করলে বিরোধীরা তাদের কোন ব্যাপার সম্বন্ধে যদি আপত্তি থাকে ভেন্টিলেট করতে পারে। সেজন্য 3 ধরনের কার্ড পোষণ আনা যায়: পলিসি কার্ড, টোকেন কার্ড, ইকোনমিক কার্ড। মূলত ওই পার্টিকুলার ডিপার্টমেন্টের পার্টিকুলার হেডে যে প্রবলেমগুলি তুলে ধরেছেন। আমি দেখলাম অনেকদিন পর শৈলেন্দ্র বাবু কি সিস্টেম অনুযায়ী ওনার বক্তব্য রেখেছেন। আমরা মানি না মানি এটা আলাদা, কিন্তু পদ্ধতি কি উনি জানে ভালো। আমি অন্য কারা জানে না না জানি সেটা চাচ্ছি না, কিন্তু ভালো করে উনি বলেছেন সিস্টেমটাকে উনি বুঝে যে ভেন্টিলেট আমার কথাটা বলতে হবে, আমার ওই জায়গাটা এই জায়গাটা মাননীয় মন্ত্রী শুনেছে। তো আমার এই 10টার মধ্যে আমারও একটা আছে, এবং এবার আর ইকোনমি আর টোকেন কার্ড কেউ আনেনি, এবার এনেছে পলিসি কার্ড। ঠিক আছে, এখন আমার দপ্তর সম্বন্ধে যেটা এনেছে 14, ডিমান্ড নাম্বার 14, development of government policy by providing adequate assistance under natural calamities of climate change. স্যার, আপনি জানেন যে প্রথমে আমি ওনার যে প্রস্তাবটা এনেছেন আমি বিরোধিতা করছি। 24-25 অর্থ বছর এই বইটা যদি দেখেন বা মূল বইটা দেখেন, দেখবেন এই হেডে পাওয়ার ডিপার্টমেন্ট কোনো টাকা রাখেনি। কেন রাখেনি? অযথা টাকা আমি কেন রাখবো? অনুমান করে সামান্য কিছু রাখা যায়, কেউ কেউ রাখে। আগাম বলেও দেয়নি যে এত বড় সাইক্লোন বা এত বড় ডিসাস্টার, সেই জন্য পাওয়ার দপ্তর কোনো টাকা রাখে। ভালো করেছে, অন্য দপ্তরে টাকা গেলে সেটা কাজে লাগাতে পারবে। এই জন্য দেখবেন বাজেট আমাদের জ্ঞান সমিতি দেখবেন ফাইন্যান্সের কাছে প্রচুর টাকা রেখে দেয়, যখন প্রয়োজন হবে যেন ডিপার্টমেন্ট গুলি দিতে পারে। এই খাতে পাওয়ার ডিপার্টমেন্ট কোন টাকা রাখে। 24-25 অর্থ বছরের রিভাইজডে এস্টিমেটে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় গ্র্যান্ট হিসাবে পাওয়ার ডিপার্টমেন্ট টিএসসিসিএল কে 26 কোটি টাকার বরাদ্দ দিয়েছে। এই অর্থের মধ্যে বিদ্যুৎ নিগমের জন্য 21 কোটি এবং টেডার জন্য 5 কোটি। টোটাল বাজেটটা যদি দেখেন বাবু, দেখবেন 50 crore বাজেটটা এখন হচ্ছে সাপ্লিমেন্টারি। যখন ফ্লাড হলো তখন টাকা কোথায় পাবে? বাজেটে তো টাকা নেই।
তখন করলো কি মুখ্যমন্ত্রী সাথে সাথে ফাইন্যান্সের সাথে কথা বলে পাওয়ার ডিপার্টমেন্টকে টাকা দিয়ে দিল 50 crore। টাকা দিলে হবে না, এই টাকা পরবর্তী সময় এই হাউজে আসতে হয়, ওই অর্থ বছরের মধ্যে আসতে হয়, যাতে বেআইনি কোনো সিস্টেম না হয়। এই জন্য আইনি শুদ্ধ করার জন্য এনেছে 50 crore। দেখুন, আপনার শিক্ষিত মানুষ, আমি জানি কর্পোরেট সেক্টরে কাজও করে এসেছি, খুব মজা। এগুলি আমি আপনাদের মধ্যে এত শিক্ষিত না, এগুলি কঠিন, অঙ্ক টঙ্ক সব, কিন্তু যদি বাজেটে ঢুকতে পারা যায় তাহলে রসই রস। 50 crore দেখবেন, এই পাতাটায় দেখবেন 50 crore। একটু একটু কর্পোরেট নাকি? আচ্ছা, এই ডিপার্টমেন্টে আরে শুনুন না, 50 crore টাকা রেখেছে কেন? 26 এখানে এই 54% মধ্যে 50 crore মধ্যে এসসি সাব প্ল্যানে টাকা দিতে হবে 17%, এসটি সাব প্ল্যানে টাকা দিতে হবে 31%। দেখবেন এই বইটাতে দেখবেন 15,50,00,000 এসটি সাব প্ল্যান, আর এসসি সাব প্ল্যান টাকা রেখেছে 8 crore 50। ওই দেখবেন হিসাব করে দেখবেন 50 এটা 17%, ওইটা 31%। এই যে এসটির জন্য টাকা রাখে সাব প্ল্যান, এইগুলি দেখলে বোঝা যাবে যে কিভাবে ডিসিপ্লিন ওয়েতে ফাইন্যান্স ডিপার্টমেন্ট কাজ করে যাচ্ছে। তো এখানে আপনারা জানেন যে 18 আগস্ট থেকে 24 আগস্ট অতি বর্ষণ এবং ভয়াবহ বন্যায় সমগ্র রাজ্য প্রভাবিত হয়। বিদ্যুৎ ক্ষেত্রে পরিষেবা ভিন্ন ঘটে। একটা জেনারেটিং স্টেশন গোমতী হাইডায় বহু আগে তৈরি হয়েছিল, সহ মোট 5,057 কিলোমিটার বৈদ্যুতিক পরিবাহী তার, 6,803টি বৈদ্যুতিক খুঁটি,